সুপ্রভাত। মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালটা শুরু করে দিয়েছি, বেশ খানিকক্ষণ হলো। আর এই যে দেখো, এখন আমি রান্নাঘরে কিছু রান্নাবান্নার জোগাড় করছি। আর এই জিনিসগুলো আমি রান্নাঘরে এনে রেখেছি। চালের ড্রাম, এইটাই চাল অর্ধেক রাখা আছে, আর মুড়ির ড্রাম। এই জায়গাগুলো ঠিক করে ভাবছি কি গুছাবো, কিন্তু আজ আর হবে না জানো তো বন্ধুরা। আজকে মনটা একদম ভালো নেই। কোনো ক্রমে বরং রান্নাটাই করি। রান্না করতে করতে না আমি এই কাজগুলো দিব্যি সুন্দরভাবে করে নিই। রান্না করব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসবো, সেটা আমার ভালো লাগে না। রান্না করতে করতে মনে হয় রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে ফেললে নিজেরই ভাল লাগে। কি কারণে ভালো নেই সেটাই বলছি বন্ধুরা। বেশ কিছুদিন থেকে না আমার বাবার শরীরটা খুব খারাপ, তাই মনটা ভীষণ অস্থির হয়ে আছে। আজকে শুনলাম তার মধ্যে জ্বর ঠান্ডা আরও বেশি হয়েছে। কিচ্ছু খেতে পারছে না, ঘুমাতে পারছে না, তার জন্য শরীরটা আরও খারাপ। অনেক দিন থেকেই বাবার শরীরটা কম বেশি ভোগান্তি যেন লেগেই আছে। তার জন্যই ভীষণ মনটা অস্থির হয়ে আছে। আমি যে একবার এক ছুটে যাব দেখতে, সেই উপায়ও নেই, কারণ এখন তো রাতুলের পরীক্ষা চলছে। বাপ্পা গেছিল 2-3 দিন, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি রাতুলকে ছেড়ে। রাতুলের স্কুল প্রাইভেট এগুলো তো রয়েছে। বাপ্পা গিয়ে তবুও 2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, আমি গেলে সেটা যে হবে না। তাই কি আর করব, এইসব 7-5 ভাবছি আর রান্নার কাজ এগোচ্ছি। আজকে এই যে বিয়েবাড়ির স্টাইলের পটল আলুর কষা খাবে, যেটা বাপ্পার আবদার। তাই ভাবলাম একটু বানিয়ে দিই, তো তরকারিটা বানাচ্ছি। আর এদিকে দেখো, আমি আমড়াটা সিদ্ধ করতে দিয়েছি। যে আমড়াটা বললাম না আমাকে একজন দিয়ে গেছে, তাল আর আমড়া, তার মধ্যে কিছুটা পচে গেছে। বাকিটা এইভাবে কুকারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। জিরে গুঁড়ো যেটা আমি ঘরে বানিয়েছিলাম সেটা প্রায় শেষ হয়ে এসেছে। দেখি আর একটু বানাতে হবে। আলুগুলো আজকে খুব বেশি সিদ্ধ হয়ে গেছে। ওই যে কাজে একটু অন্যমনস্ক যে আজকে। ভাতের হাঁড়িটা নিচে দিয়ে উপর দিলাম, কারণ এখানে রান্নাঘরের সমস্ত কিছু জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। যেদিন মন থাকে না কাজে, সেদিন যেন সব দিকের কাজই এলোমেলো লাগে। কোনো ক্রমে কাজটা করে নিচ্ছি আর কি। তো চলো আলু পটলের কষাটা ভালো করে বানিয়ে নিই, কারণ খেতে হবে, খাওয়াতে হবে। এটা তো আর বন্ধ দিলে হবে না, তাই না বলো বন্ধুরা? আর আমড়ার টক যেটা বানাবো সেটা চাটনি না, মানে চিনি দিয়ে বানাবো না, কারণ চিনি দিয়ে বানালে বাপ্পা খাবে না খুব একটা। তাই ভাবলাম এমনি চিনি ছাড়া, বাবার যেরকম বানিয়ে দিয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখেছো, সেই রকম বানাই। কিন্তু মন্দ হয়নি জানো তো বন্ধুরা, খেয়ে দেখেছিলাম তো। আর আজকে মুগ ডালের মধ্যেই আমি কাঁচা মশলা সব দিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। এরকমভাবেও বেশ ভালো লাগে। এতে কি হয় বলো তো, একটু কাঁচা লঙ্কার স্মেলটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু বেশ লাগে। এখানে ইস্ত্রি করাগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আর এইগুলো আমি দেব হচ্ছে যে শাড়িটা কাটবে, ব্লাউজ পিসটা কেটে নিতে হবে। এই জিনিসপত্রগুলো এখানে সব রয়েছে, কখন যে গুছাবো বন্ধুরা সেটাই ভেবে পাচ্ছি না। তবে এগুলো সামনে রাখলে কি হবে, আসতে যেতে চোখে পড়বে, ফলে মনে হবে গুছিয়ে ফেলি। আর এখানে দেখো আবির আর এই জিনিসগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু আমি জানি আমার যখন এই জিনিসগুলোর প্রয়োজন হবে তখন আমি এই জিনিসগুলো আর পাবো না, যতই আমি সুন্দর করে গুছিয়ে রাখি না কেন। আর এখানে কিছুটা ঠাকুরের জিনিসপত্র রয়েছে, আর এই জিনিসগুলো এখান থেকে সরাতে হবে। তাই এগুলোও আমি বার করে ওই ঘরে তক্তার উপর নিয়ে গিয়ে রেখে দিই, পরে যে কোনো একটা সময় গুছিয়ে ফেললেই হবে। এখানে সব রইল। চলো রান্নাঘরে দেখি তরকারিটার কি অবস্থা। প্রায় শেষের দিকে। এমতো অবস্থায় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তাই আজকে বানালাম বিয়েবাড়ি স্টাইলের কিছু দুপুরের মেনু। আর ওই যে অন্যমনস্ক থাকলে যা হয়, নিচে ভাত উপর দিয়েছি, ভুলেই গেছি। পাটা হালকা করে লেগে ছিটকে গেল। ভাগ্যিস ভাতগুলো পুরো পড়ে যায়নি, তাহলে যে কি হতো, নষ্ট হতো জিনিসটা, আবারও আমায় পরিশ্রম করে বানাতে হতো। তো চলো, এদিকে মাছের মাথা ছিল ফ্রিজে কিছুটা, সেটা ভাজতে দিয়ে দিয়েছি। কারণ ওই যে বললাম আজকে একটু বিয়েবাড়ি স্টাইলে রান্নাবান্না করব। সেটা আমার কথা নয়, বাপ্পার কথা। ভাত হয়ে গেছে, পটল আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে রয়েছে কি দেখো, পরপর পটল ভাজা, পুরো 1 তলা 2 তলা 3 তলা। চলো পটল ভাজাটা একটু বরং মুখে দিয়ে নিই।
এবারে চলে যাই রান্নাঘরে মাছের মুড়োটা উল্টাতে। এটা যে কি জোর ছিটকায় কি বলবো বন্ধুরা। একেবারে এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে এই ডালটা বানাতে আমি কোনো রকম আলাদা করে নাড়ানো চাড়ানো রসানো কষানো করব না, ডাইরেক্ট এইভাবেই ফোড়ন দেব। বেশ লাগে, তোমরাও না হলে একবার বানিয়ে দেখো না। শুধু শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়েই ডালটা ঢেলে দেব, ব্যাস ফুটে উঠবে। কাঁচা লঙ্কা কয়েকটা দেব। এই যে কাঁচা লঙ্কা আদা বাটার কাঁচা গন্ধটা বেশ ভালো লাগে। এতে অবশ্যই মিষ্টি দেব, কারণ এই ডালে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। ইনি আমার ঘরে প্রায় শেষের দিকে। এর আগের দিন তাল ফুলুরি বানিয়েছিলাম, বাপ্পাকে সময় থাকতে বলতে ভুলে গেছি, তাই ছেড়ে মুছে একেবারে সবটুকু নিয়ে নিলাম। দেখো এই কৌটোটায় চিনি একটু বেশিই আনে, সেটা ঢেলে দিই, আর ওই কৌটোটায় একটু অল্প করে রাখি প্রয়োজনে ব্যবহার করার জন্য। কাঁচা লঙ্কা দেখে কিন্তু ভয় পেও না বন্ধুরা, এই লঙ্কাগুলো শুকিয়েও গেছে আর একদমই ঝাল নেই। এখন বেশিরভাগ লঙ্কাই এরকম হয়, তাই না বলো? সব লঙ্কাই ঝাল থাকে না। কাজ করতে করতে বিস্কিটটা ঢেলে নিই। ওই যে বললাম শুধু মুধু দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। রান্না করতে করতে যতটা পারি রান্নাঘরের কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করি, তাতে সময়ও বাঁচে এনার্জিও বাঁচে, আবার কাজটাও সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে হয়ে যায়। এদিকে দেখো শাকটা ফোড়ন দেব। ওই কড়াইয়ে আমি পোস্ত দিয়ে আলু ভাজা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে সব কিছু বিয়েবাড়ির স্টাইলে। না পোস্ত দিয়ে বিয়েবাড়িতে খুব একটা আলু ভাজা আমি খাইনি, তবে আমার ঘরে বানিয়েছি দুরকম হয়েছে। রাতুল পোস্ত ছিটিয়ে আলু ভাজাটা খুব একটা ভালো খায় না, তাই ওর জন্য একটু আলাদা রেখেছি। আবার খাইয়ে দিলে জোর করলে খেয়ে নেয়, তবে কি দরকার ঝুটঝামেলা বাড়ানোর। স্কুল থেকে ফিরে বেচারি খিদে পেটে আর ঝুটঝামেলা ভাল লাগে না। এই যে দেখো বন্ধুরা, এমনি এমনি বলিনি কিন্তু যে বিয়েবাড়ি স্টাইল হবে, সত্যি সত্যি বিয়েবাড়ি স্টাইলে বানাচ্ছি। ফাইনাল লুক দেখলে অবশ্যই বুঝতে পারবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আমড়াটা দিয়ে দিলাম, ব্যাস দারুণ লাগে এই টেস্টটা। এই যে দেখো যেটা বলছিলাম, বাদামগুলো গুঁড়ো করে নিলাম। যে বাদামটা আগের দিন বাপ্পা এনেছে তোমরা দেখেছো, তার জন্য আমাকে আর আলাদা করে ভাজতে হয়নি। ওই বাদামটা ভালো করে গুঁড়ো করে নিয়ে নোটে শাকের উপর দিয়ে দিলাম। বেশ স্বাদ হয়েছিল কিন্তু। চলো রান্নাবান্নাগুলো ঢেকে রেখে এই জায়গাটা খালি করে আবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই। আচ্ছা তোমাদের এরকম হয়? এই যে আমি বললাম গ্যাস ট্যাস রান্না বান্না, কথায় কথায় এরকম হয়? আমাকে একটু কমেন্টে জানাবে তো। আমার কিন্তু মাঝে মধ্যেই হয়। এখানে দেখো সব কিছু এনে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চলো একটু জল খেয়ে নিয়ে গ্যাস মুছতে চলে যাই। রান্নাঘরটা যতক্ষণ না পরিচ্ছন্ন করা হয় ততক্ষণ যেন মনে শান্তি পাওয়া যায় না। রান্না বান্না করা যেমন একটা চাপের কাজ মনে হয়, চাপ মানে কি, এই জন্য বললাম যে যতক্ষণ না হবে মাথায় একটা চিন্তা তো রয়েই যায়। তারপর গ্যাস পরিষ্কার না করা অবধি আরও চিন্তা লাগে। আর এই যে দেখো সেই মিশ্রণটা আমি বানিয়ে কিছুটাই বোতলে রেখেছি, কারণ ওই স্প্রে বোতলে সবটা ধরেনি, তাই ভাবলাম এই বোতলের জিনিসটা নিয়ে আগে পরিষ্কার করে নিই। নিয়ে নেব একটা স্কচ ব্রাইট, ভালো করে একেবারে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। আর এই যে দেখো এইটা না এতটাই সুন্দর যে টাইলসে লাগালেও কিছু অসুবিধা হয় না। ইন্ডাকশানের সুইচটা আমি অফ করে দিলাম, ইন্ডাকশানটাও আমি পরিষ্কার করে নেব এভাবে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একটু তেল ছিটে অনুভব হয় না জানো। তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। পিঁপড়ে পোকামাকড় যেটা বর্ষাকালে খুব কমন একটা ব্যাপার, সেটা থেকেও বিরত থাকা যায়। আর রান্নাঘর সব সময় একটু হাইজেনিক রাখা আমাদের সবার জন্যই ভালো, আমরা সেটা সবাই জানি। চলো এগুলো ঘষে মেজে একটু পরিষ্কার করে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক। কারণ তোমাদের দেখাতে গিয়ে যে আমার রান্নাঘরটা ঠিকঠাক আমি পরিষ্কারই করতে পারবো না, কারণ গ্যাস মুছে গ্যাসের তলাটা ওভেনটা তুলে মুছতে হবে, তো তার জন্য বললাম। এই যে দেখো পুরো ঝকঝক করছে, দেখছো? একটু তেল ছিটে হয় না জানো। একবার ট্রাই করো না আমার কথা শুনে, আশা করি ঠকবে না। তো চলো, হ্যাঁ এদিকে সব বারবার দেখতে মন চায় জানো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। আর রান্নাঘর তো ঠাকুরঘরের মতোই, ঠাকুরঘর যেমন একটা সংসারের বিশেষ জিনিস, রান্নাঘরও। গুড ইভিনিং ফ্রেন্ডস। রাতুল বিকেলে সব কাচাকুচি হয়েছে, এটা সরিয়ে দেবো এখান থেকে আবার। ওই খাটে ওই নাইটিটা মেল থেকে পড়ে গেছিল, পুরো থাক করে পড়েছে। নাইটি তো লেগে গিয়েছিল, পুরো ভ্যাঁ করে কাঁদতে লাগেনি বাকি।
না তোর কি মনে হলো দেখে যে কাদার মতো পরিস্থিতি হয়েছিল না হয়নি? সে আর উঠছে না, আমি বলছি উঠে বসো খাটে। মরে লেগেছে, মাথায় লেগেছে না? এই ওইখান থেকে পড়ো কি করে? তুমি লোককে বলে নিজে পড়ি? আমি শুকনো মাটিতে আছাড় খাই, কেন এরকম হচ্ছে বলো তো? বারবার কেন পড়ে যাচ্ছি? অসাবধানতার জন্য। একটু অমনোযোগী ছিলাম আমি, সেটাই রাতুলকে বলছিলাম। রাতুল, আর কি বলছিলি তুই তখন? আচ্ছা তুই জানলি কি করে যে পড়লাম? বাবা গো না মা, ও মা। বস্তা পড়লে কোনো জায়গা থেকে বোঝা যায় তো, কিছু জায়গা থেকে। আমি কিছু মুখে আওয়াজ করেছিলাম? সত্যি হ্যাঁ, ও মা গো এরকম বলেছিলাম, মাকেই ডেকেছিলাম। আর দেখছি দিয়ে তুই দেখলি কি সেটা বল, আমি তোকে জিজ্ঞাসাও করি। এখান থেকে দেখলাম, আমি ছুটে চলে এলাম। এসে এবার তুলতে যাচ্ছে কি, আমার তো তখন মানে কথা বলার ক্ষমতা নেই, আমার ভেতরে মনে হচ্ছে সব ব্যাস গেলাম। যদি ওই এই ধারে যদি পড়তো, এরকম করে যদি পড়তো, ওইখানটা শোকেসটায় লাগতো মাথাটা, মাথা ফাতা ফের। এদিনও দেখো 2 দিন পড়লাম, 2 দিন কিন্তু বিপদ বড় হতে হতে বেঁচে যাচ্ছি। 2 দিন হয়ে গেল। সেদিন কলে টলে মাথা টাথা বা কোথাও ফেটে গেলে একরকম হতো, আজকে শোকেস। আর ফ্যানটা যদি এখানে থাকতো কি হতো? ঠিক এইখানটা পড়েছে, এই মেঝেটায় থপ করে পড়েছি। যদি ওই ফ্যানটা থাকতো কি হতো তোমার মনে হয়? নাইটিতে পায়ের আঙুলটা আটকে গেছিল নামতে গিয়ে। আমি খুব অমনোযোগী ছিলাম, আমি একটা কথা চিন্তা করছিলাম। আসলে দেখো, পাটা এইখানে রেখে দিচ্ছি, হাঁটতে পাটা এখানে না রাখার জায়গায় এখানে রেখে দিই, ফট করে পড়ে গেল। না, আমার নাইটিতে পায়ের আঙুলটা আটকে গেছিল। ওটা আটকে তারপরেই তো হয়েছে, তারপরে তো ওইখানে বাইরে পা রেখেছে। তাহলে বন্ধুরা চলো রাতের ডিনারটা করে নিই, ও বেলার জিনিসই রয়েছে। আর রাতুলের দুধ তো হলে ভালোই হয়, তো দুধটা দিলাম। টাটা, গুড নাইট।